আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকে বিডিআর এর বিষয় নিয়ে কথা বলব। আমার সাথে বেশ কয়েকজন সম্মানিত অতিথি আছেন, যাদের মধ্যে সদ্য মুক্তিপ্রাপ্ত আ বিডিআর এর জওয়ানরাও আছেন। আ আমরা আপনাদেরকে একটু খুব ছোট করে তথ্য জানিয়ে রাখি যে এখন পর্যন্ত ৭৭০ জন যে বিডিআর এর সদস্য আছেন, তাদের মধ্যে আ ২৭৭ জন, যেটা বলা হচ্ছে যে আ তারা সাজাপ্রাপ্ত, যারা কিনা আপনার ফাঁসির আসামি এবং যাবজ্জীবন আসামি, তাদেরকে তারা ছাড়বেন না। আ আমরা মনে করি যে যাবজ্জীবন এবং ফাঁসির আসামি যারা আছেন তারাই সবচাইতে বেশি নিরীহ এবং নির্দোষ। কারণ শেখ হাসিনার মামলাতে যারা ভালো মানুষ তাদেরকেই সে সব ক্ষেত্রে নির্যাতিত করেছেন। তাদের উপরেই জুলুম নেমে এসেছে। অতএব আমরা তাদের মুক্তি চাই। কিন্তু সরকার বলেছিল যে যদি গত শুনানিটা পর্যন্ত হিসাব করি, যে যারা অন্তত খালাস পেয়েছে গত সরকারের আমলে ১০ বছর, ৫ বছর, ২ বছরের সাজাপ্রাপ্ত, তাদের সাজার মেয়াদ শেষ হয়েছে আরো ১০ বছর, ৫ বছর আগেই। তাদেরকেও আটকে রাখা হয়েছিল। তাদেরকে অন্তত ছাড়বে। সেই মানুষগুলোকেও গত শুনানিতে ছাড়া হয় নাই। গত আ যেই শুনানিটা হয়েছিল সেখান থেকে ১৭৮ জনকে বের করা হয়েছে। আরো প্রায় ৯৯ জন এখনো জেলখানায় আছেন। সেই সংখ্যাটা থেকেও আমরা আশা করব, সরকারের কাছে প্রত্যাশা করব যে পরবর্তী যে শুনানি আছে, আর মাত্র ১ সপ্তাহ বাকি আছে। এর মধ্যে তাদের সবাইকে মুক্তি দিতে হবে। এবং বিডিআর এর হত্যা মামলাতে আমরা আগেও বলেছি, এখনো বলছি যে বিডিআর এর আমরা বিচার চাই। এই বিচারে যদি যারা মুক্তি পাচ্ছে তাদের মধ্যে যদি বর্তমান কমিশন, শেখ হাসিনার তদন্ত অনুযায়ী না, বর্তমান কমিশন যদি মনে করে কেউ নির্দোষ, তাদেরকে আবার আটক করে নিয়ে যাক, ফাঁসি দেক, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু হাসিনার মামলাতে যারা আছে তাদের সবাইকে মুক্তি দিতে হবে। কারণ এই ১৬ বছরে তাদের উপরে যে নির্যাতন করা হয়েছে, এই মানুষগুলোর জীবনের স্বর্ণযুগ যে সময়টাকে মনে করা হয়, সেই সময়টা তাদের জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমাদের সাথে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে প্রায় ৩ জন আছেন যারা বন্দী ছিলেন। তাদের যে কষ্টের জীবন, সেই জীবনের কথা শুনবো। আমরা ১ম এই সিরাজুল ইসলাম ভাইয়ের কাছে যাই। সিরাজুল ইসলাম ভাই, আমরা ছোট করে শুনি যে কেমন আছেন এখন? কেমন ছিলেন? কেমন কাটলো আপনার জেল জীবন? আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আমাদের যারা গত ছাত্র আন্দোলনে যারা আত্মবলিদান করছে তাদেরকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি এবং তাদের যারা মারা গেছে রুহের মাগফিরাত কামনা করছি। এবং আমাদের স্বাধীনতা সেনা কর্মকর্তা যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আর প্রথমে একটু কথা না বললে হয় না যে আমি এই ১৫ বছর জেলে ছিলাম। আপনি একজন মানুষ, আমি জানি না কি বলে আপনাকে আমি মানে সম্মান করবো বা জানাবো যে আপনি আমাদের কথা বলেছেন। ১৫ বছরে তো কেউ আমাদের আর কথা বলেনি এবং এই ১৫ বছর আমরা জেলে ছিলাম এবং মাঝে মাঝে ওই শুক্রবারে আমাদের একটা ফোন কল ছিল, সেখানে এসে মানে খোঁজ নিতাম যে আমাদের ইলিয়াস স্যার কি আমাদের ব্যাপারে কোনো কথা বলছে, তখন জানতে পারতাম। এছাড়া তার কোনো ওয়ে ছিল না। তো আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পৃথিবীর ইতিহাস মানে বিরল, আপনি প্রথম যে আমাদেরকে নিয়ে প্রথম কথা বললেন। আমি এই ঋণ আপনার জন্য শোধ করতে পারবো না এবং আল্লাহর কাছে আমি সবসময় দোয়া করি, আমরা সবাই দোয়া করছি আপনার জন্য যে আল্লাহ আপনাকে যেন দীর্ঘায়ু করুক এবং আপনি যেন আরো অনেক বড় কোনো কিছু আমাদের জন্য করতে পারেন। এই জন্য আপনাকে আমি সবসময় দোয়া করি। আর আমাদের জেলের জীবন তো অনেক কষ্টের জীবন ছিল। আমি আমি একটু পরিচয় দিই, আমি মোহাম্মদ সিরাজ ইসলাম। আমি বিডিআর হাসপাতালের প্যাথোলজির ইনচার্জ ছিলাম, এনসিআইসি ছিলাম আর কি এখানে। তো এই ঘটনা যখন ঘটে তখন আমি প্যাথোলজিতে হাজির ছিলাম। যেহেতু আমার দরবারে কোনো নাম ছিল না, আমার দরবারে যাইনি, বাইরে কোথাও আমি যাইনি, প্যাথোলজিতে হাজির ছিলাম। এরপর আমি ওখানে থাকার পরে আমি সারাদিন ওখানে ছিলাম, পরের দিনে ওখানে ছিলাম, মানে ২৫-২৬ তারিখে ২ দিনে ওখানে ছিলাম। তো জাগার পরে আমি তখন বাসায় চলে আসি। এরপরে যখন আমাকে ডাকা হয় অফিসে, নিয়মিত অফিস করি। ৯ সালে কোন রকম কোনো সমস্যা হয়নি। ১০ সালে যখন আসলাম, সে ফেব্রুয়ারি মাসে সম্ভবত ফেব্রুয়ারি মাস, আমাকে বলা হলো সাক্ষী দিতে হবে। তো যেহেতু আমি দেখিনি, জানিনি, আমি দেখি নাই, জানিনি, কি সাক্ষী দেবো? তখন আমাকে ৩ দিন সময় দেওয়া হলো যে তোমাকে ৩ দিন সময় দেওয়া হলো, তুমি ৩ দিনের ভিতরে তুমি সিদ্ধান্ত নাও, নাহলে কিন্তু আমাদের করার কিছু থাকবে না, জেলে পাঠাতে হবে। তখন এর ভিতরে আমার মা খুব অসুস্থ ছিল। মা চোখে দেখতেন না, উনি এবার হার্টের রোগী ছিলেন এবং ডায়াবেটিস ছিলেন।
তো মাকে বললাম, মা আমার এই ঘটনা কি করবো এখন? মা তখন বলছে, বাবা তুমি সাক্ষী দিও না, কারণ একদিন সবাইকে তুমি মরতে হবে, তুমি জেলে চলে যাও তো 10টা ভাইকে তুমি ক্ষতি করো না। এখানে আটক বলে রাখি, আমাকে ব্ল্যাঙ্ক কাগজে সইয়ের কথা বলা হয়েছিল, যে ব্ল্যাঙ্ক কাগজে সই করতে হবে অফসেট পেপারে, ওনারা আমাকে সাজিয়ে দিলে আমি সেটাকে আমি বলবো মাইকে গিয়ে, কিন্তু আমি এটাকে অস্বীকার করি। তারপরে আমাকে কি করলো, আমাকে লাস্টে 10 সালের ফেব্রুয়ারি মাসে শেষের দিকে আমাকে আবার সুযোগ দিল 7 দিন। ওই আমি একই কথা বললাম যে আমি সাক্ষী দেবো না, আমার ভাগ্যে যা আছে তাই হবে, এই কথা বলে আমি চলে আসছি। পরে 7 দিন পরে আমাকে আবার ডাকা হলো, ডাকার পরে আমি আবার গেলাম, যাওয়ার পরে আমাকে বললো সাক্ষী সই করো। আমি স্যার আমি সই করবো না, কারণ হচ্ছে সই এই জন্যই করবো না, কারণ আমার মান নির্দেশ, যে আমি যদি দেখিনি, আমি দরবারে যাইনি, বাইরে বের হইনি, আমি তো হাজির ছিলাম এখানে। বলছে এগুলো কথা বলে লাভ হবে না, তাহলে জেলে যাওয়া লাগবে। আলহামদুলিল্লাহ স্যার, যদি আমার রিজিক জেলে থাকে অবশ্যই জেলে যাবো, করার কিছু নেই। পরে আমাকে স্যার মার্চ মাসের 10 তারিখে আমাকে একটা সুযোগ দেওয়া সকালের দিকে, যে শেষ সুযোগ, আমি তখনও আমি ডিনাই করছি না, আমি দিব না। পরে আমাকে 10 তারিখে আমাকে মানে 2010 সালের মার্চ মাসের 10 তারিখ, সম্ভবত বুধবার ছিল আমার যতদূর মনে হয়, ওইদিন আমাকে পাঠালো, আমাকে এবং আমাদের যে ইউনিটের হাবিলদার মেজর ছিল সেলিম সরওয়ার, এই দুজনকে পাঠালো জিজ্ঞাসাবাদের জন্য আপনার ইয়েতে, এই মালিবাগ সিআইডিতে। পাঠানোর পরে সিআইডিতে ওখানে যারা কর্মকর্তা ছিলেন, ওখানে আমাকে বলা হলো যে আপনি সাক্ষী দেবেন না রিমান্ডে যাবেন। আমি সাক্ষী দিলে তো আমি ওখানে দিয়ে আসতাম, আমি তো পিলখানা থেকে আসতাম না। তারপরে ওনারা আমার যে পাশে যে হাবিলদার মেজর ছিল, আমাদের ইউনিটের হাবিলদার মেজর সেলিম সরওয়ার, ওনাকে বললে উনি রাজি হয়ে গেলেন, আমার সামনে উনি সই করলেন, এবং ওনাকে আবার আধা ঘন্টা 40 মিনিট পরে ওনাকে আবার ফেরত নিয়ে আসো পিলখানায়। কিন্তু আমি ওখানে ডিনাই করে দিয়েছি, কিন্তু আমি সই করবো না, এবং আমি যা আছে আমার ভাগ্যে তাই হবে, কিন্তু মিথ্যা সাক্ষী দিব না। তারপরে আমাকে সেগুলো রিমান্ডে নেওয়া হলো, 9 দিন রিমান্ড খাটলাম, তারপরে জেল হাজতে পাঠানো হলো। তারপরে তো অমানবিক কষ্ট করলাম, কষ্ট করে তো 2000 আপনার ইয়েতে 2010 সালে যখন জেলে গেলাম, তখন আমাকে পাঠিয়ে দিল মুন্সিগঞ্জে গেলাম, কাশিমপুরে গেলাম, এইভাবে জেলে জেলে ঘোরালো করতে, বেশ অনেকদিন ঘোরালো। আমরা জেলের ভেতরের খবরটা বরং ফারুক ভাইয়ের কাছ থেকে শুনি। সিরাজুল ভাই, আপনার বিস্তারিত ইনশাল্লাহ আমরা শুনবো। আপনাদের এই করুণ ইতিহাস, আমার মনে হয় বাংলাদেশে এটা নিয়ে যদি সিনেমা তৈরি করা হয়, অন্তত 3-4 হাজার সিনেমা বানানো যাবে। আমি আপনাদের পরিবারগুলোর সাথে মিশে যতটুকু দেখলাম। ফারুজ ভাই, আমাদের আপনার কাছে মূল গুরুত্বপূর্ণ বক্তব্য সেটা হচ্ছে আপনি আপনি আমাদেরকে একটু জানাবেন যে মানে আজ থেকে প্রায় আগস্টের পরে যদি হিসাব করি, প্রায় 7-8 মাস সময় পার হলো এই কথিত যে বিপ্লবী ফারুকী সরকার, এই যে এই ফারুকী সরকারের আপনার মানে সময় হয় নাই। গত সপ্তাহে ওরা যেটা বলেছিল যে যারা অন্তত খালাসপ্রাপ্ত তাদেরকে ছাড়া হবে, ছাড়তে হবে সবাইকে, আমাদের দাবি এটা, এবং ইনশাল্লাহ এটা মানতেই হবে। কারণ শেখ হাসিনার এই বিচার আমরা মানি না। কিন্তু যাদেরকে ছাড়ার কথা বলা হলো, প্রথমে বলল তাদের পিপি নিয়োগ হয় নাই, পিপি নিয়োগ দেওয়ার পরে পিপি রায় পড়ার সময় পায় নাই, নানানভাবে তালবাহানা করে এরপরে সবশেষ আপনার আলিয়া মাদ্রাসার এখানকার যেই অস্থায়ী যে বিচারালয় ছিল সেটাকেও আপনার পুড়িয়ে দেওয়া হলো, সেটা নিয়ে আরেকটু সময় কাটানো হলো। সব শেষ তাদের হাতে তো এই গত সপ্তাহে, অর্থাৎ এই সব শেষ যারা বের হলো সেখানেও তো তাদের সুযোগ ছিল। মানে এই অন্তত এই 177 জন বের হতে সমস্যাটা কি ছিল ভাই? মানে 278 জন। এবং কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ। আমি ইলিয়াস, আপনার কথাটা বলার আগে একটু মানে এই বিষয়টা নিয়ে কাজ করার কারণে দুঃখবোধ থেকে যেটা বলছি, সিরাজ ভাইকে শুনছিলাম জেলখানায়, আমি জানি না ওনার সাথে আমার দেখা হয়েছিল কিনা, 2015 এবং 2020-এ দুবার, আমার সব মিলে প্রায় 8 মাস। সৌভাগ্যই বলি, এই সরকারের অধীনে যারা জেল খেটেছেন, অন্তত তারা একটা জিনিস নিশ্চিত যে তারা অন্যায় করেননি বলে, মাথা নত করেননি বলে তাদেরকে জেলে যেতে হয়েছে। তা আমার সৌভাগ্য হয়েছিল 2015 এবং 2018-20-এ দুবার জেলে যাওয়ার। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে একটি কথা আমরা শুরু থেকে বারবার বলছিলাম, এই সরকার পতিত সরকারের পরে এই সরকার যখন আসলো, আমরা সেখানে বলছিলাম যে যেহেতু হাইকোর্টে একটি রিট করা হইল এবং ব্যাপক শুনানির পরে মহামান্য হাইকোর্ট এই বিষয়টা আস্থায় আনলেন, বিশ্বাসে আনলেন যে ওখানে একটি একপেশে তদন্ত হয়েছে,
একটি একপেশে মন গড়া একটি আদিষ্ট হয়ে তারা যে চার্জশিটটা দাখিল করলেন, সেই চার্জশিটের ভিত্তিতে ভুয়া সাক্ষী দিয়ে একটি জুডিশিয়াল জাজমেন্ট দেওয়া হলো। আসলে এর মাধ্যমে কিছু লোককে হত্যা করা হলো। আমরা বলছিলাম যেহেতু এটা হাইকোর্ট বিশ্বাস করলেন যে একটি ভুল তদন্ত হয়েছে এবং এর ভিত্তিতে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন এই জনপ্রতিনিধি সরকার তারা একটি তদন্ত কমিশন করলেন। তাদের এই তদন্ত কমিশন করার মাধ্যমে এটা প্রমাণ হইল যে তদন্ত সঠিক হয়নি বলে নতুন করে তদন্তের প্রয়োজনীয়তা আছে এবং ওনারা সেই তদন্ত কমিশন করে দিলেন। সঙ্গত কারণেই আমাদের প্রশ্ন ছিল, যেহেতু নতুন করে তদন্ত হচ্ছে, এই তদন্তের মাধ্যমে পুরনো তদন্তটি ভুল প্রমাণিত এবং ওই তদন্তের উপর ভিত্তি করে যত রায় হয়েছে, আদেশ হয়েছে, সবই ভুল। সেখানে প্রত্যেকটা মানুষ যার খুনের অভিযোগে মৃত্যুদণ্ড হয়েছে অথবা যাবজ্জীবন হয়েছে অথবা বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে, একইভাবে যিনি খালাস পেয়েছেন সবাই কিন্তু 17 বছর জেল খাটলেন। সবাই 17 বছর জেল খাটলেন। তার মানে কি? অনিয়ম অবিচারের মানে একেবারে শ্রেষ্ঠ উদাহরণ। যার ফাঁসি হয়েছে সে জেলে আছে, হ্যাঁ, তারটা হাইকোর্টে কনফার্মেশনের বিষয় আছে, অ্যাপিলেট ডিভিশনে অ্যাফার্ম হওয়ার বিষয় আছে, কিন্তু যিনি খালাস পেলেন, এবং আপনি শুনে অবাক হবেন, আমাদের যখন হত্যা মামলার চার্জশিট দেওয়া হয় তখন সেখানে একটি কথা বলা ছিল যে এই মামলার সাথে বিস্ফোরক মামলার একটি চার্জশিট হবে। সেখানে 30 জনকে অভিযুক্ত করা হয়েছে। একদম 30 শব্দটি লেখা আছে, 30 শব্দটি লেখা আছে যে এই 30 জনের ব্যাপারে অভিযোগ দেওয়া হবে যারা বিস্ফোরক ফুটিয়েছিলেন বা বিস্ফোরকের অভিযোগে তারা অভিযুক্ত। অবশ্য দেখা গেল কি, এই হত্যা মামলায় প্রথমত তারা যেটা করলেন সেটা হলো যে এই হত্যা মামলা যেহেতু একটি এফআইআর থেকে এই হত্যা মামলা এবং বিস্ফোরক মামলা হইলো, আমাদের দেশের এটাই হচ্ছে ইনস্টেন্স, এটাই কাস্টমস, দুটো মামলা একত্রে চলবে। একজন সাক্ষী যখন একটি মামলা সাক্ষী দেবে, এই সেম সাক্ষী ওই মামলাটাও আবার যোগ হয়ে যাবে, তাকে নতুন করে সাক্ষী দিতে হবে না। সকল বাংলাদেশের বড় বড় মামলাগুলোতে এটা হয়েছে, কিন্তু তা ওনারা করলেন না, দুটো মামলাকে আলাদা করলেন। কি করলেন? হত্যা মামলা রায় দিয়ে যারা এখানে খালাসপ্রাপ্ত হইল তাদেরকে আবার ওই সেই বিস্ফোরক মামলা যেখানে ওয়াদা ছিল, লিখিত ওয়াদা, সিএসএ চার্জশিটে পুরোপুরি বলা ছিল যে 30 জনকে অভিযুক্ত করা হবে, সেখানে সকল খালাসপ্রাপ্ত আসামিদেরকে, আমার জানা মতে যদি ভুল না হয় অঙ্কটা 272 জন খালাস পেয়েছিলেন ট্রায়াল কোর্টে, সবাইকে ওখানে অ্যাড করে দিলেন। তার মানে যারা বিভিন্ন দণ্ড পেল তারা যেমন আটকে গেল এবং এই দণ্ডের মেয়াদ যাদের শেষ হয়ে যাচ্ছিল তাদেরকে আবার বিস্ফোরক মামলায় নিয়ে আসা হয়েছিল। তার মানে এন্টার যে 824 সেখান থেকে 850 জন আসামি হইলো, এই 850 জন আসামিকে সবাইকে বিস্ফোরক মামলায় নিয়ে আসা হইল। এটি মানে একেবারেই পরিষ্কার হইলো যে এটি একটি প্ল্যান গেম। এই বিডিআরকে ধ্বংস করে দেওয়ার জন্য এই নিরীহ বিডিআর সদস্যদেরকে এভাবে আটকে রাখা হলো। বলছিলাম যে তদন্ত কমিশন যখন হয়েছে, যখন নতুন করে তদন্ত চলছে, সঙ্গত কারণে পুরনো যারা ওই ভুল তদন্তের মাধ্যমে, ভুল রায়ের মাধ্যমে ভেতরে ছিলেন তাদেরকে ছেড়ে দেওয়ার কথা। এইটি আইনের বিধান, দুনিয়া জুড়ে এটাই আছে। কিন্তু সেখানে আমাদের এখন পর্যন্ত যারা খালাস পেয়েছেন, যারা শুধু জজ কোর্টে খালাস পেয়েছেন, হাইকোর্টে এবং অন্য জায়গায় এই খালাসগুলির ব্যাপারে কোনো প্রশ্ন ওঠে নেই, এই ধরনের 178 জনকে ছাড়া হইল। এর মধ্যে প্রায় 90 জনের মতো আছেন যাদের ব্যাপারে কোনো প্রশ্ন নেই, তারা এখনো ভেতরে আছেন। এরপরে যারা বিভিন্ন মেয়াদে দণ্ড হইল, যাদের সার্ভ আউট হয়ে গেল, সেই অঙ্কটা যেমন এখনো রয়ে গেছে, একইভাবে যারা হাইকোর্ট থেকে খালাস পেলেন সেই অংশটা এখনো ভেতরে রয়েছে। মানে বিচারের নামে যে নির্মমতা এখনো চলছে। আগে যখন চলতো কালো কাপড়ে কালি লাগলে দেখা যায় না, কিন্তু সাদা কাপড়টায়, এই সাদা সরকারের আমলে যখন আমরা এই অবিচারের সম্মুখীন হচ্ছি, নিরীহ বিডিআর সদস্যরা যখন এখনো ডুকরে উকরে কাচ্ছে, তখন বেশি কষ্ট লাগে। এই জন্য বলছিলাম যে গত তারিখে আমরা আশা করছি গত ধার্য তারিখে 178 জনকে কিছুটা হলো ছেড়ে দিয়ে কিছুটা হলো পাপমোচন হয়েছে। আমরা আশা করছি 10 ফেব্রুয়ারি এই তারিখে পুরোপুরি খালাসপ্রাপ্ত যারা ছিলেন তাদের সবাইকে তো দেওয়া হবেই, একই সাথে যাদের ইতিমধ্যে সার্ভ আউট হয়ে গেছে, যেটা উইদিন দ্য জুরিসডিকশন অফ দিস লার্নেড কোর্ট, এই কোর্টের অধীনে যেটুকু আছে এটুকুর শেষ বিন্দু পর্যন্ত বিডিআরের সকল সদস্যরা যারা এই আইনের, এই সরকারের মানে এই কোর্টের ক্ষমতার মধ্যে যারা আছেন, এই কোর্টের ক্ষমতার মধ্যে যারা আছেন, যাদের সার্ভ আউট হয়ে গেছে, যারা খালাস হয়েছিলেন, যারা কোথাও কোনোভাবে অ্যাপিলেট ডিভিশনের সাথে কোনোভাবে লিঙ্ক আপ না,
তাদের সবাইকে গুণে গুণে হিসাব করে সবাইকে মুক্তি দেওয়া হবে, এটা আমাদের প্রত্যাশা। জি, ফারুক ভাই, আপনার ভেতরে কি অবস্থায় কেমন ছিলেন সেই অভিজ্ঞতাটা আমরা একটু শুনতে চাই। জি, আসসালামু আলাইকুম। আজকের এই প্রোগ্রামে আমাকে সুযোগ দেওয়ার জন্য সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। অতঃপর আমাদের প্রিয় এবং সাহসী সাংবাদিক ইলিয়াস ভাই, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের জেলখানার জীবন বলতে প্রাথমিক পর্যায়ে যখন আমরা জেলখানায় গেলাম, আমাদের জেল কোড অনুযায়ী বন্দীদের সকালে ছেড়ে দেওয়া হয়, আবার সন্ধ্যার একটু আগে আবার মানে নিজ নিজ ভবনে আটকে দেওয়া হয় গণনার পর। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রতি সেন্সর আরোপ করা হয় এইভাবে যে আমরা কোনো মুভমেন্ট করতে পারবো না 24 আওয়ার্স, আমাদেরকে লক করে রাখা হবে। তো যথারীতি আমরা ওখানে 24 ঘন্টা একটা রুমের মধ্যে 24 ঘন্টা 200 থেকে 250 কোনো রুমে রুম অনুযায়ী সবাইকে বন্দি রাখা হয়। আমাদের সবচেয়ে বড় যে প্রবলেম হয় মানুষের পানির যে সমস্যা, মানুষ অজু করবে, নামাজ পড়বে, গোসল করবে, আমরা সৈনিক মানুষ, আমরা প্রতিদিন গোসল করা, অজু করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এটা ছিল আমাদের নিয়মিত রুটিনের একটা অংশ। কিন্তু আমরা জেলখানায় গিয়ে আমরা প্রাথমিক পর্যায়ে, আমি কারা কর্তৃপক্ষের প্রতি সম্মান রেখেই বলছি যে ওনারা হয়তো প্রাথমিক দিকে ওই রকম ব্যবস্থা করতে পারেননি, কিংবা কেন করেননি আমরা জানি না। ওই পর্যায়টা আমরা 24 ঘন্টা লক আপ ছিলাম এবং আমরা গোসল করতাম না, কারণ গোসলের পানিটা ওইভাবে আমরা পেতাম না, হয়তো 5 লিটার। এমন হয়েছে যে আমার গোসলের পানিটা যখন আমার শরীর নিংড়ে নিচে পড়ছে, আর একজন বাটি দিয়ে সেই পানিটা সংগ্রহ করছে এবং সেই পানি দিয়ে সে আবার তার প্রয়োজন সারছে। কাপড় কাচার পানি, আমি যখন কাপড় কাচ্ছি সেই কাপড় কাচার পানিটা আমি যখন ফেলে দিতে চাচ্ছি, আরেকজন বলছে যে ফারুক ভাই পানিটা ফেলেন না, আমি ওইখানে একটু কাপড়টা ওয়াশ করব। এরকম একটা পানির সমস্যা ছিল। এরপরে যে সমস্যাটা ছিল, আমাদের কোর্টটা যখন শুরু হয়ে গেল, এই কোর্ট চলতো আপনার রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। আমরা প্রায় 8 শতাধিক আসামি, এই যে ডান্ডা বেরি, প্রত্যেককে ডান্ডা বেরি লাগানো হতো। এই ডান্ডা বেরি 800 লোকের ডান্ডা বেরি লাগাইতে 3-4 ঘন্টা সময়ের দরকার, কিংবা আরো বেশি সময়ের দরকার। ফলে রবিবারে কোর্ট হইলে শনিবারে বিকালে, শনিবারে সারাদিন আমাদেরকে ডান্ডা বেরি লাগাইতো, শনিবারে সারা রাত্র আমরা ডান্ডা বেরি লাগাই থাকতাম। সকালে আমাদেরকে দরজা খুলে দেওয়া হইতো, আমরা কোর্টে যেতাম। কোর্টটাকে আইসে যে ডান্ডা বেরি খুলবে, খুলে আবার লাগাবে, পরের দিন আবার কোর্টে যাবো, এই সময় থাকতো না। ফলে শনিবার থেকে একবারে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের এই ডান্ডা বেরি পড়ে। আপনি হয়তো দেখতে পারবেন না ইলিয়াস ভাই, আমাদের ওই সময় অনেকের বয়স ছিল 60-এর উপরে। একটা ডান্ডা বেরি টেনে নেওয়া তাদের জন্য যে কত কষ্টকর ছিল। অনেকেই অসুস্থ ছিল, রিমান্ডের কারণে অনেকে শারীরিকভাবে দুর্বল ছিল। ফলে আমরা খুবই মানবেতর একটা জীবনযাপন করছি। কিন্তু আলহামদুলিল্লাহ পরবর্তীতে যখন কারা কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পারলেন যে না, এরা হয়তো যেইভাবে ওনাদেরকে এত কষ্ট দেওয়া হচ্ছে, এরকম কোনো অপরাধের জন্য হয়তো ওনারা সম্পৃক্ত না, কিংবা এটা যখন জনমানুষের মধ্যে আমাদেরকে আটকে রাখার বিষয়টা, আমাদেরকে গণহারে বিচারের বিষয়টা যখন তারা কিছুটা অনুধাবন করলেন, তখন আমাদের প্রতি কিছুটা সদয় হলেন এবং আমাদের দরজাগুলো খুলে দিলেন এবং আমাদের সাথে কিছুটা স্বাভাবিক আচরণ করা শুরু করলেন। আর মোটা দাগে যদি আমি বলি, সত্যিকার অর্থেই কারা কর্তৃপক্ষ আমাদের সাথে যে মানবিক আচরণ করেছে পরবর্তীতে, এটা আমরা কখনোই বলতে পারবো না। ওনারা আমাদেরকে জেল কোড
অনুযায়ী সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে একটু বেশিই দিয়েছে। এটা আমরা অস্বীকার করতে পারবো না কোনোভাবেই। এই জন্য কারা কর্তৃপক্ষ যারা ছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরেকটা বিষয়, যে আমাদের মধ্যে যেই সমস্ত এই অসুস্থ যারা ছিলেন, যারা একটু বয়স্ক ছিলেন, তাদের ক্ষেত্রে চিকিৎসার যে প্রবলেমটা, চিকিৎসার অভাবে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারণ কারাগারের ভিতরে যে হসপিটাল রয়েছে, এই হসপিটালে কোনো বিশেষজ্ঞ ডাক্তার নেই। একজন ডাক্তার থাকলেও উনি যখন ডিউটিতে আসেন, হয়তো ওনার নির্দিষ্ট টাইম পরে উনি চলে যান। আপনি আশ্চর্য হবেন শুনলে কারাগারের ভিতরে প্রেসক্রিপশন লেখে একজন বন্দী, একজন ফার্মাসিস্ট। অথচ আমরা এখন জানতে পারি যে একজন ফার্মাসিস্ট মানে প্রেসক্রিপশন লিখতে পারবে না। উনি হয়তো ওষুধ গ্রুপ, কোন গ্রুপের সাথে কোন গ্রুপ এটা মিলিয়ে দিতে পারবে। এই সমস্ত সমস্যাগুলো আমরা কারাগারে ফেস করছি, এবং এখনো চিকিৎসার বিষয়টা আমাদের অনেক কমতি আছে। শুধু আমরাই না, কারাগারে যারাই বন্দী আছেন, কারাগারের হাসপাতালে ওইরকম কোনো আধুনিক সরঞ্জাম নাই, এবং বিশেষজ্ঞ কোনো ডাক্তার নাই, অপারেশন থিয়েটার নাই। 10 এত একটা কারাগারে 10,000 বন্দী থাকে ঢাকা কারাগারে। কাশিমপুর কারাগারে অনেক সময় 3,000-এর অধিক হয়ে যায়। ওই আচ্ছা, সমস্ত জি, বুঝতে পারলাম। কারাগারগুলোতে অনেক সমস্যা। ফারুক ভাই, আমরা এই বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলাপ করব। আজকে আমরা একটু সংক্ষিপ্ত করি। শাকিল ভাই, আপনাদের এই মুহূর্তে আমি দেখছি যে আপনাদের যারা আন্দোলন করছেন, এই আন্দোলনকারীদের ভেতরে কয়েকটা ভাগে আপনারা বিভক্ত। সেখানে কেউ খুবই নগণ্য একটা সংখ্যা যারা কিনা বলছেন যে করার জন্য কি বলে, শুধুমাত্র যারা খালাসপ্রাপ্ত তাদেরকে মুক্তি চাচ্ছেন। মানে এটাই কি আপনাদের দাবি? আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইলিয়াস ভাই আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। দেখেন, প্রথমত হচ্ছে যে আমরা সকল নিরপরাধের মুক্তি চাই। এখন আইনি দৃষ্টিকোণ থেকে হয়তোবা প্রাথমিকভাবে খালাসপ্রাপ্ত যারা আছেন এবং যাদের সাজা শেষ হয়ে গেছে তাদের আইনি কোনো বাধা নেই। সেদিক থেকে আমরা মনে করি যে তারা যে আইনের দোহাই দেওয়ার যে বিষয়টা থাকে, কারণ বাংলাদেশের আদালত সিস্টেমে যেটা যাদেরকে প্রথমে ছেড়ে দেওয়া যায় আমি মনে করি, তাদেরকে ছাড়তে যেহেতু বাধা নেই, তাদের মুক্তিটা আমরা প্রথমেই চেয়ে নিই। মানে বাধা যেহেতু নেই সেটা আমরা চাচ্ছি। সেই সাথে যাদেরকে অন্যায়ভাবে দণ্ডিত করা হয়েছে, যেহেতু একটা পূর্ণ তদন্ত কমিশন গঠন হয়েছে স্বাধীন, আমরা বিশ্বাস করি এই স্বাধীন তদন্ত কমিশন এই পূর্ণ তদন্ত গঠন করাই হয়েছে যে হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারী মূল নেপথ্যে কারা ছিল তাদেরকে ধরার জন্য, এবং এই হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারীরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। এটা বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন মাধ্যম আমরা জেনেছি। তাই আমরা বিশ্বাস করি যে যাদেরকে অন্যায়ভাবে দণ্ডিত করা হয়েছে সে বিষয়টা এই তদন্ত কমিশন করবে, এবং আমরা চাই প্রত্যেকটা নিরপরাধ মানুষের মুক্তি। সেখানে অন্যায়ভাবে যারা দণ্ড দেওয়া হয়েছে তাদের মুক্তিও আমরা চাচ্ছি। এই কারণে চাচ্ছি তাদের বিষয়টা স্বাধীন তদন্ত কমিশন টেক কেয়ার করবে। তারা দেখবে যে সেইখানে কাদেরকে অন্যায়ভাবে দণ্ডিত করা হয়েছে, কিভাবে দণ্ড দেওয়া হয়েছে। কারণ আপনি দেখেন যে আমি এক আঙ্কেলকে চিনি, তিনি সে সময়ে আপনারা এই ভাগটা কবে করলেন যে মানে যাদের দণ্ডিত হয়েছে তাদেরকে রেখে তারপরে শুধুমাত্র খালাসপ্রাপ্তদেরকে আইনের মাধ্যমে যাদেরকে খালাস দেওয়া হয়েছে তাদেরকে আপনি মানে মুক্তি চান, এই ভাগটা কবে করলেন আপনারা? এখানে ভাগ আমরা করি নাই। এখন আসলে দেখেন, আমি একজন এনটিটি, আমি একজন ব্যক্তি, আমরা যারা আছি তারা প্রত্যেকেই সবারই মুক্তি চাচ্ছি। আমি এখনো বলছি যে আমরা সবার মুক্তি চাই, প্রত্যেকটা নিরাপদ মানুষের মুক্তি চাই, এবং সেই সাথে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি, এবং এই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদের সেটা তো আমরা সবাই চাচ্ছি, বিডিআর এর সবাই চাচ্ছে, কিন্তু কেউ আমি আপনাদেরকে বলেছি যে খুব নগণ্য একটা সংখ্যা এই ভাগটা করেছে। মানে এটা এই ভাগটা হয়তোবা আমার ধারণা যে আমরা যে বিচার প্রক্রিয়াটা দেখেছি সেই বিচার প্রক্রিয়াটাতে শহীদ পরিবারের একটা আক্ষেপ আছে, বা শহীদ পরিবার বিভিন্ন সময় বলেছেন যে যারা ফাঁসি দণ্ডপ্রাপ্ত বা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তাদের মুক্তির ব্যাপারে যেন কোনো সমঝোতা না করা হয় বা তাদের বিষয়টা যেন না করা হয়। এখন আইনি দৃষ্টিকোণ থেকে অনেক কিছুই থাকতে পারে, কিন্তু আমরা চাই যে যেহেতু এই বিচারটা একটা গণবিচার ছিল, এবং আমি খুব স্পষ্ট করে বলি আপনাকে, দেখেন একটা মানুষের কতভাবে বিচার হয়েছে,
প্রথমত আইনি বিদ্রোহ হয়নি। দৃষ্টিকোণ থেকে শোনেন ভাই, আইনি দৃষ্টিকোণ থেকে আপনার বাবা বের হয়েছেন। আইনি জি দৃষ্টিকোণ থেকে তো আপনার বাবাও শেখ হাসিনা থাকলে জেলেই থাকতো, এখনো বের হইতে পারতো জি নাকি? জি 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 তো তাইলে আপনি আপনার বাবারটা মেনে নিলেন, আরেকজনেরটা মানবেন না, মানে এটা এখনো দ্বিচারিতা। মেনে নি নাই। আমি কিন্তু আমার বাবার মুক্তি হয় জাস্ট জামিনে মুক্তি হয়েছে। আমার বাবার জামিনে মুক্তি হয়েছে, বিস্ফোরণ এখনো চলমান। হুম। তা আমরাও তো থেকে আমরা এখনো বলতেছি প্রহসনের মামলা বাতিল করতে হবে। রাইট। তো সেটাই তো আমরা হওয়া এখনো দরকার। বলতেছি মানে প্রহসনের এই রায় যে বাতিল করতে মাঝখানে হবে। আপনি আবার আইন-টাইন যে মানে শুরু করলেন, এই আইন-টাইন গুলো আপনাদেরকে কে শিখাইলো এটা একটু বলেন তো? যে আইনের মাধ্যমেই আপনারা বের হইতে চান, এই আইনটা কে শিখাইছে? আইন তো আমাদেরকে কেউ শেখায় না। আমাদের যখন আমাদের আদালতে যাই তখন মাননীয় আদালত আমাদেরকে আইনের ব্যাখ্যাগুলো শোনান। হুম। এখন আপনারা সেই আইন কি শেখ হাসিনারটা মানেন না বর্তমান সরকারেরটা আমরা মানেন? আমরা কোন কোনটা আইনকেই মানেন? শেখ আমরা হাসিনারটা মানেন না বাংলাদেশের এখনকার সরকারেরটা মানেন? অবশ্যই বর্তমান সরকার আইনকে মানি আমরা। আমাদের এখানে একজন বিজ্ঞ অ আইনজীবী আছেন। তিনি এই জায়গাগুলো ব্যাখ্যা করেছেন যে আগের মামলাটাতে ত্রুটি ছিল, তদন্তে ত্রুটি ছিল যেই কারণেই নতুন করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিশন গঠন করার ১ সেকেন্ডের পরে আগের যে তদন্ত, আগের মামলার কোনো কার্যকারিতা নাই। কারণ সরকার মনে করেছে কোনো মামলায় কি রায়ের পরে কি এই ধরনের তদন্ত হয় নাকি কোনো মামলার? জীবনে কোনোদিন হয়েছে? সো আপনার এটা তো আমাদের বুঝতে বাকি নাই যে আগের মামলাটাতে ত্রুটি ছিল। তো আপনারা হঠাৎ করে আবার এটা চাইলেন। এটা একটা যা গেল। আরেকটা জিনিস আপনাদের মানে আমি সরাসরি জিজ্ঞেস করি বাংলাদেশের মানুষ যারা এই ভিডিও দেখছেন, যারা দেখবেন। আপনাদের কাছ থেকে কোনোদিন মানে আপনাদের জন্য সবচাইতে বেশি কোনো সাংবাদিক যদি কাজ করে থাকে সেটা কে? একজনের নাম বলেন তো? মানে আমি এটা আমি নিঃসন্দেহে আপনি, বি অনেস্ট। নিঃসন্দেহে আপনি এবং প্রথম আমি থেকেই কাজ আপনার কাছ করছেন। থেকে কোনোদিন কোনো টাকা-পয়সা-টয়সা চেয়েছি নাকি? বরং তো আপনি টাকা চান নাই, বরং আপনি আমাদের এই যারা আন্দোলন বিভিন্ন সময়ে এই যে শহীদ মিনারে যে মানুষগুলো এসেছিল একটা সময় এই ৭ তারিখে বা ৮ তারিখে তখন আপনি তাদের জন্য একটা টাকাও পাঠিয়েছিলেন যে তাদের জন্য খাওয়া-দাওয়ার জন্য ব্যবস্থা করার জন্য। হুম। না ওইটা সমস্যা নেই। ওইটা বলার দরকার নেই। আমি পাঠিয়েছিলাম সেটা বলার দরকার, আমি চাইনিই তো টাকা। আপনাদের এই বিডিআর এর পরিবারগুলোর কাছ থেকে কি কোনো চাঁদা-টাদা তোলা হয় নাকি? যে কোনো সাংবাদিকদেরকে দিতে হবে বা কাউকে দিতে হবে, এরকম কোনো টাকা-টুকা তোলা আমার হয়েছে জানা আপনাদের? মতে এরকম চাঁদা তোলা আমার জানা মতে জানা নাই। এখন হুম। যদি এখানে কেউ তুলে থাকে বা সেটা আমার জানা নেই। আমার আচ্ছা জানা যাই হোক, মতে আমি এটা আরো যারা বিডিআর এর যেসব সংগঠনগুলো আপনারা এখানে কাজ করছেন, আপনাদের সবার কাছে অনুরোধ থাকলো যদি এইভাবে কোনো টাকা-পয়সা উঠানোর কোনো ব্যাপার হয়ে থাকে, প্লিজ এটা আমাকে একটু জানাবেন যে কোন সাংবাদিক টাকা চেয়েছে বিডিআর এর পরিবারের কাছে। কারণ বিডিআর এর পরিবাররা গত ১৬ বছরে এই যে ফারুক ভাই যে কথাগুলো বলল, উনি হয়তো খুব অবলীলায় এই কথাগুলো বললেন। উনি ফিল করছিলেন হয়তো কিছুটা। আমরা হয়তো মনে করছিলাম ডান্ডা বেরি পড়িয়েছে, পড়িয়ে তারপরে মানে শুক্রবার, শনিবার থেকে ডান্ডা বেরি পড়িয়ে তারপরে সেই বৃহস্পতিবার পর্যন্ত আবার এটা পড়িয়ে রাখা ভেতরে এত অমানবিক। আ তার উপরে আমি আ ইয়ে ভাইকে এড করার জন্য খুব চেষ্টা করছিলাম, মুতাহার ভাইকে। আমি উনার কাছ থেকে যে চিকিৎসার নামে যেই আ মানে অবিচার করা হয়েছে এই বিডিআর এর সদস্যদের উপরে, সেখানে প্রায় আমার মনে হয় কতজন শাকিল ভাই মারা গিয়েছে কতজন? এই এই এখন জেলখানায় থাকা পর্যন্ত অবস্থায়? ৫৭ জনের অধিক ৫৭ জেলখানায়। জনের অধিক মারা গিয়েছে। ঘটনার পর মারা গিয়েছে। আজিজ ভাই, অ্যাডভোকেট আজিজ ভাই বলছেন আরো বেশি। যাই হোক, আ আজিজ ভাই কতজন মারা গিয়েছে? জি ভাই। ভাই রিমান্ডে মারা গেছে ৪৭ জন আর পরবর্তীতে মারা গেছে প্রায় ৬১ জনের মতো। আচ্ছা, আজিজ ভাই হচ্ছে আমাদের বিডিআর এর আজিজ ভাই, আপনার পরিচয়টা দেন। ভাই আমি হচ্ছি আ জেলে নির্যাতিত ডিআইডি আব্দুর রহিম সাহেবের ছেলে। যাকে সন্দেহবশত শুধুমাত্র রাজসাক্ষী না হওয়ার জন্য এই ফ্যাসিস্ট সরকার মেরে ফেলে। রাইট। উনার বাবা শহীদ হয়েছেন। এরকম অসংখ্য শহীদের ছেলেমেয়েরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। সেদিন যেই কথাটা শাকিল ভাই বলছেন, আমি এই বিষয়গুলো আসলে পাবলিকলি কখনো বলতে চাই না। আমার খুব খারাপ লাগছিল যে রাত ১২টা-১টা বেজে গিয়েছে। অনেকের কাছে শুনছিলাম কেউ খেতে পারে নাই, এদের থাকার জায়গা নাই, ফুটপাতে ঘুমিয়ে আছে। আমাদের দেশের আ সিনেমা দেখতে যাওয়া উপদেষ্টারা একটু দেখতে যাওয়ারও সুযোগ পায় নাই। উনাদের একটু খাবারের ব্যবস্থাও করার সুযোগ পায় নাই। তো এই করুণ ইতিহাস বিডিআর এর, যে কারণে সেনাবাহিনীর কাছে আবারও বলতে চাই যে সেনাবাহিনীর ভাইরা, আমরা আপনাদের শক্তিশালী একটা সেনাবাহিনী চাই।
কিন্তু আপনাদের ভেতরে খুনিদেরকে রেখে শুধু বিডিআর এর লোকজনদেরকে এইভাবে কষ্ট দিয়ে তাদের পুরো পরিবারগুলোকে ধ্বংস করে দিবেন। যে কজনকে সাজা মওকুফ করা মানে করা হয়েছে, খালাস দেওয়া হয়েছে, এর আগে যারা ছাড়া পেয়েছে তাদেরকে একজনকেও তো চাকরিতে নেন নাই কেন? তারা তো নির্দোষ, এই জন্যই তাদেরকে ছাড়া হয়েছিল। তাদের চাকরিতে নেন নাই কেন? এখন যাদেরকে ছাড়া হচ্ছে তাদেরকেও কোনো পুনর্বাসনের কোনো কথা আমরা শুনছি না। যাই হোক, আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমার একটু খুব জরুরি কাজ রেখেও আমি লাইভে এসেছিলাম। শুধুমাত্র এই কথাটা বলার জন্য। ৮ তারিখের আগে অবশ্যই আমরা আরেকটা লাইভ করব। পারভেজ ভাই, আপনাকে দিয়েই আমরা শেষ করব। আজিজ আমি ভাই, এক মিনিট যদি একটু সময় হয়। আজিজ ভাই, আমি আপনাকে নেক্সট একদিন কথা বলার সুযোগ দিব। আমি পারভেজ জি, ভাইয়ের কথা শেষ করে thank you. তারপরে শেষ করি। জি, পারভেজ ভাই, আমি আমার যুগ যুগ ধরে দেখবেন যে সব স্বৈরশাসকরা, ষড়যন্ত্রকারীরা একটা পলিসি মেনটেন করে গোটা দুনিয়াতে, সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল। আমাদের কষ্টের বিষয়টা হয়েছে এই যে আজকে বিডিআর এই নির্যাতিত সদস্যরা নানানভাবে নিগৃহীত যারা, তারা একটি পর্যায়ে এসেছে এবং আব্দুল আজিজ যে হিসাবটা দিলেন তাতে সব মিলে 108 জন নানানভাবে রিমান্ড থেকে শুরু করে জেলখানায় অদ্যাবধিবন্ত মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। এই অবস্থার মধ্যে আপনি যেখানেই থাকেন না কেন, আপনি আর্মিতে থাকেন, যখন বিডিআর আসছেন তখন আপনি বিডিআর এর পোশাক পরছেন, আপনি পুলিশে থাকেন, আপনি আনসারে থাকেন, আপনি যখন র্যাবে আসতেছেন তখন র্যাবের পোশাক থাকেন, আপনি তখন র্যাব। আপনি কি পুলিশ ছিলেন না আনসার ছিলেন এটা ম্যাটার করে না, আপনি নেভি ছিলেন না এয়ারফোর্স ওইটা ম্যাটার করে না। আপনি যখন আর্মিতে ছিলেন, আপনি যখন বিডিআর এসেছেন তখন আপনি বিডিআর। আপনার শুরুটা বিডিআর এর চাকরি থেকে, যেদিন শুরু সেদিন থেকে আপনি বিডিআর। আমরা মনে করেছি যে এই বিডিআর এ আসার কারণে, এই বিডিআর এ আপনাদের সহ্য বীর্যের কারণে, ভালো ভূমিকার কারণে, দেশের অতন্ত্র প্রহরীর মতো ভালো ভূমিকা পালন করার কারণে এই নির্দয় নির্যাতন আপনাদের উপরে নেমে এসেছিল। সো আমরা আশা করেছিলাম যে আপনারা যারা ভেতরে আছেন, যারা মারা গেছেন, সবার পক্ষে আপনারা একটি ইউনাইটেড ঐক্যবদ্ধ অবস্থান নেবেন। কিন্তু ওই যে পেছনে ষড়যন্ত্রকারীরা কি করলো, আমাদের মধ্যে একটি ডেভিয়েশন তৈরি করে দিল। এই ডেভিয়েশন যেন না হয় এই জন্য আমি বিনয়ের সাথে বলতে চাচ্ছি যে যেদিন আমাদেরকে মেরেছে, আচ্ছা কাজের মেয়েটাকে মেরেছে, ইমাম সাহেবকে মেরেছে, আপনি আর্মির 57 জনকে মৃত্যুর কথা বলছি, যেটা আমাদের রক্তক্ষরণ হয়, পারভেজ ভাই, কিন্তু যারা ওই যে 74 জন বাকি যারা মারা গেল, ঠান্ডা মাথায়, এই জন্য আমরা বলছি যে এই জন্য আমরা বলছি যে এখানে এটা ওরা নাম দিয়েছে কি বিডিআর মিউটিনি। সো আপনি যেভাবে বলেন, দয়া করে আমরা বিনয়ের সাথে বলতে চাচ্ছি, আমরা যেখানে থাকি না কেন, আমরা যারা খালাসপ্রাপ্ত, যারাও জেল খেটেছি, যাদেরকে অন্যায়ভাবে ভুল রায়ের মাধ্যমে খুনের অভিযুক্ত করে ফাঁসি দিয়েছিল, তারাও কিন্তু জেল খেটেছি। সো এই ভুল আদেশের ভিত্তিতে আছে, আমরা যেন অন্তত শেষ বিন্দু দিয়ে একত্র থেকে, ঐক্য থেকে আমরা যেন এই মুক্তির ব্যবস্থাটা করি। আমাদের মধ্যে এই কুশীলবরা, ষড়যন্ত্রকারীরা যেহেতু নতুন করে তদন্ত শুরু হয়েছে, ওদের গা জ্বালা ধরেছে, ওরা আমাদেরকে নানান ভাবে টোপ দিয়ে আমাদের মধ্যে একটা পৃথকীকরণ করার চেষ্টা করছে। আমি বিনয়ের সাথে বলছি, বিডিআর এই ঘটনার সাথে যারা জড়িত ছিলেন, যারা নিহত হয়েছেন তাদের পরিবার, যারা আহত হয়েছেন তাদের পরিবার, যারা জেল খেটেছেন তাদের পরিবার, সকলের জন্য একটি বিন্দুতে থেকে আমরা ন্যায় বিচারের জন্য একটা স্লোগান তুলি এবং সবার মুক্তি চাই। এখানে আমাদের মধ্যে কোনো বিভক্তি ওই কুশীলবরা, ষড়যন্ত্রকারীরা সুযোগ নেবে। আমি বিনয়ের সাথে বলছি, দয়া করে এটা করবেন না। এক্স্যাক্টলি, আমি পারভেজ ভাই যে কথাগুলো বললেন, এই কথাগুলো বলেই হয়তো আমি আমার প্রোগ্রামটা বোধহয় শেষ করতাম। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমি জানি এখানে কত ষড়যন্ত্র হচ্ছে, কারণ আমাকেও নানানভাবে অনেক ধরনের প্রলোভন, অনেক কিছু বলা হচ্ছে। তো আমি সবাইকে যে কথা বলেছি পাবলিকলি সে একই কথা বলছে। আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত বাংলা সিনেমায় ছোটবেলায় দেখেছি যে ওই যে শ্রমিকদের যে থাকে, সেখানে একজন শ্রমিক নেতা থাকে, সে যায় তারপরে গার্মেন্টসের মালিকের সাথে মিলে সব শ্রমিকদের টাকা পয়সা যে দাবির জন্য আন্দোলন শুরু করে, সেই আন্দোলন না মেনে শ্রমিক নেতাকে কিছু টাকা পয়সা দিয়ে তারপরে গার্মেন্টস মালিক সেই শ্রমিকদেরকে বঞ্চিত করে। তো আমার মনে হয় এখানেও সেই কাজগুলো হচ্ছে। কিছু নেতাদেরকে সেনাবাহিনীর লোকজন টাকা পয়সা দিয়ে আপনাদেরকে ভেতরে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। আপনাদের কাছে অনুরোধ করব ভাই, আপনারা কষ্ট করেছেন, আপনার পাশের যে ভাইটা, সেই ভাইটার কথা ভুলে যায়েন না। আলেমরা যেভাবে জেলখানা থেকে বের হওয়ার পরে তার ভাইদেরকে ভুলে গিয়েছে, আপনারা সেভাবে ভুলে যায়েন না। আপনাদের সবাইকে বের করার জন্য যা যা করা প্রয়োজন, আমার বিশ্বাস আপনারা সেই কাজটা করবেন। আজিজ ভাই, আপনি মনে হয় কিছু একটা বলতে চাচ্ছেন, আপনাকে দিয়ে শেষ করে দিই। ভাই, বিষয়টা হচ্ছে যে আমি এখন সন্দেহের মধ্যে আছি, এই জন্য এই 5 আগস্টের পরে যেভাবে আমাদের আঙ্কেলটা যেভাবে অসুস্থ হচ্ছে, এটা আমার সন্দেহের একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ গত কয়েকদিন আগে আপনার মাধ্যমে জানতে পারছি এবং
চিকিৎসা থেকে শুরু করে কোনো কিছু এখন আর তাদের করানো হচ্ছে না। আমি মনে করতেছি যে তদন্ত কমিশন পর্যন্ত তারা যাইতে পারবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে, কারণ যেভাবে অসুস্থ হচ্ছে, যেমন ভাবে আমার বাবা মারা গেছে, যেমনই ভাবে সাইদি সাহেব মারা গেছেন, আল্লামা সাইদি সাহেব, এবং নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে যেভাবে মারা হয়েছে, আমার সন্দেহটা এখন যে বিডিআর সদস্যদেরকে নিয়ে এভাবে মেরে ফেলা হয়। আমার এই জায়গাটা খুবই সন্দেহ ভাই, আপনি বলতে সুযোগ দিচ্ছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আর আমরা ন্যায় বিচারের সবসময় কথা বলছি, আমাদেরকে ভুলভাল বোঝানো হয়েছে, জাতির সামনে ভুল মেসেজ উপস্থাপন করা হয়েছে। আর আপনার মাধ্যমে আমার এই একটা মেসেজ যে এই জেলখানায় যারা আছে তারা যেন একটা সুচিকিৎসা পায়, এবং তারা যেন খাবার দাবার বা জেল কোড অনুযায়ী যতটুকু সুবিধা পাওয়ার কথা এই 5 আগস্টের পরে তাদের প্রতি অন্যায় হচ্ছে, এই বিষয়টা আমি আপনার মাধ্যমে তুলে ধরলাম। আর বিশেষ করে জুবাইর আঙ্কেল সহ যারা অসুস্থ, তাদের মনে হচ্ছে যে তারা আমাদের মধ্যে বেশি দিন রাখবে না, এই এমন কোন একটা চক্রান্ত চলতেছে বা ষড়যন্ত্র চলতেছে। ধন্যবাদ ভাই।